বিসমিল্লাহির রহমানির রহিম। মিয়ানমারের গৃহযুদ্ধ ৪ বছর পরে ২০২১ সালে মিয়ানমারের যখন ক্ষমতা দখল করে নিল জান্তা বাহিনী, তারপরেই বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হয়েছে মিয়ানমারে, বিভিন্ন অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে বর্তমান সিচুয়েশন একটা গৃহযুদ্ধের মতো অবস্থান। এবং এই প্রেক্ষাপটে আর কি একটা প্রতিবেদন লিখেছে থিতিনান পুংসুদ্ধারক, তিনি ভিজিটিং প্রফেসর লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের। তো এই প্রতিবেদনে মূলত দেখানো হয়েছে মিয়ানমারের যে জান্তা বাহিনী পরিচালিত যে সরকার, এই সরকারের ক্ষমতা যে দিন দিন কমে আসতেছে এবং আশেপাশে বিভিন্ন আহ বিদ্রোহী গ্রুপ, বিদ্রোহী গোষ্ঠী জেগে উঠেছে, তারা বিভিন্ন জায়গা দখল করছে। আসলে তাদের বর্তমান অবস্থাটা কি, এর ভবিষ্যৎটা কি, এবং যুক্তরাষ্ট্র নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসার পরে এই প্রেক্ষাপটটা আসলে কোন দিকে মন নিতে পারে, চীনের প্রভাবটা বা আসিয়ানের প্রভাবটা এখানে কিরকম হবে, এই নিয়েই প্রতিবেদনটা লেখা হয়েছে। তো প্রতিবেদনটা পড়ার আগে আমি কিছু জিনিস ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে জান্তা সরকার আর স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল, এই দুইটা কিন্তু মানে বর্তমানে যারা প্রেজেন্ট আছে, জান্তা সরকার তো একদল মিলিটারি বাহিনীর গঠিত সরকার, যারা কিনা অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেছে ২০২১ সালে, ঠিক আছে। এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেটর কাউন্সিল বর্তমানে দেশ চালানোর জন্য আছে আর কি। তো এই দুইটা হচ্ছে বর্তমানে মিয়ানমারের দেশ পরিচালনার ক্ষেত্রে আছে। আচ্ছা, এনইউজি, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট অফ মিয়ানমার, তারা হচ্ছে কি অং সান সুচির যে দল ছিল এনএলডি, সেই দলের যেই এমপিরা ছিল, যে এমপি বলতে ল মেকার যারা ছিল আর কি, সংসদ সদস্য নির্বাচিত, তাদেরকে নিয়ে এবং আরো কিছু মানুষদেরকে নিয়ে গঠিত একটা দল। সেই দলটা নিজেদেরকে দাবি করে তারাই হচ্ছে কি মিয়ানমারের আসলে আসল গভর্নমেন্ট, হ্যাঁ, রিয়েল গভর্নমেন্ট। কিন্তু আসলে জান্তা সরকার তো সেখানে প্রতিষ্ঠা করে, কর্তৃত্ব প্রতিষ্ঠা করে বসে আছে, তাদেরকে আসলে কোনো মানে আসতেই দিচ্ছে না, ক্ষমতায় আসতেই দিচ্ছে না। তো তারা হচ্ছে সেই অবস্থানে আছে। আচ্ছা, এর পরে যে গ্রুপগুলোর নাম লিখেছি, এগুলো হচ্ছে মিয়ানমারের সেই বিদ্রোহী গ্রুপগুলো: পিডিএফ, পিপল ডিফেন্স ফোর্স, ইএও, ইথনিক আর্মড অর্গানাইজেশন, মানে ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোকে মিলে একটা সশস্ত্র সংগঠন হয়েছে। ব্রাদারহুড অ্যালায়েন্স, সেই ব্রাদারহুড অ্যালায়েন্সের মধ্যে আছে আরাকান আর্মি আর এমএনডিএএ, মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি। এছাড়া আছে কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি। আরো অনেকগুলো গোষ্ঠী আছে। তো এই গোষ্ঠীগুলো হচ্ছে কি, তারা বিদ্রোহী। কার বিদ্রোহী? জান্তা সরকারের বিদ্রোহী, ঠিক আছে। তাহলে আমরা বেশ কিছু জিনিস ক্লিয়ার করলাম। একটা হচ্ছে বর্তমানে জান্তা সরকার কারা, তাদেরকে ক্লিয়ার করলাম। আরেকটা হচ্ছে জান্তা সরকার যেই সরকারকে উৎখাত করেছে, তার মানে অং সান সুচির সরকার, তাদের দলদের নিয়ে গঠিত যেই একটা নতুন দল, সেই দলটা হচ্ছে এনইউজি, সেই দলটার কথাও বললাম। আর এই জান্তা সরকারের বিপরীতে কাজ করতেছে একদল গ্রুপ, বিদ্রোহী গ্রুপ, তারা হচ্ছে পিডিএফ, ইএও, ব্রাদারহুড অ্যালায়েন্স, আরাকান আর্মি, কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি, আরো অনেকেই। তো এই কথাগুলো বারবার একটু পরে আসবে, তো এই জন্য আর কি এটা এখানে বলা। তো আচ্ছা, দেখি যে কি বলা হচ্ছে এখানে। তো সামরিক অভ্যুত্থান এবং গৃহযুদ্ধ নিয়ে এই পর্যন্ত ৪ বছর চলে গেছে মিয়ানমারে, এবং এই ৪ বছর সময় দীর্ঘদিনের কারণে গণমাধ্যম থেকে, বিশ্বব্যাপী যে গণমাধ্যম, সেই গণমাধ্যম থেকে কিন্তু ক্রমে জায়গা হারাচ্ছে মিয়ানমার। এর পাশাপাশি যুক্ত হয়েছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে ট্রাম্পের নাটকীয় এবং কঠোর বৈদেশিক নীতি। এবং এই নীতির ফলে দেখা যায় কি, যে মিয়ানমারের প্রতি যে যুক্তরাষ্ট্রের অন্যরকম একটা মনোভাব ছিল, সেই মনোভাবটা কিন্তু আসলে ওইভাবে ওইরকম নেই আর কি। কেননা বিগত সরকারের সময় যে ৪৫ মিলিয়ন মার্কিন ডলারের একটা সহায়তা ছিল, বৈদেশিক সহায়তা, যদিও এটা খুবই কম, কিন্তু এই সহায়তাটা পর্যন্ত ট্রাম্প কি করেছে, স্থগিত করে দিয়েছে। তো এতে দেখা যায় কি, যে চীনের ক্রমবর্ধমান একটা প্রভাব এখানে এসে পড়বে, আসিয়ান সদস্য দ্বারাও কি মিয়ানমার প্রভাবিত হবে। আচ্ছা, যদি মিয়ানমারে ট্রাম্প প্রশাসনের এই একটা লিডারশিপ গ্যাপ সৃষ্টি হয়, তাহলে জাপান যেহেতু এই এই অঞ্চলের একটা লিডিং পাওয়ার, তো তার কি এই জায়গাটা দখল করার কোনো সম্ভাবনা আছে? সম্ভাবনা তেমন একটা নেই। কারণ জাপানের যে বর্তমান প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, তিনি তার প্রয়াত যে প্রধানমন্ত্রী শিনজো আবের মতো বিচ্ছিন্ন এবং অন্তর্মুখী মনোভাব, এবং সেই মনোভাবে মনে হয় যে তিনি এই ব্যাপারে আসলে হস্তক্ষেপ করতে আসবেন না। এর পরবর্তীতে দেখা যায় যে মিয়ানমারের তাইলে গৃহযুদ্ধের যে অবস্থা, সেটা কি আসলে। মিয়ানমারের যে বাহিনীগুলো আমি একটু আগে এক্সপ্লেন করলাম, সেই বাহিনীগুলোর মধ্যে দেখা যায় যে জাতীয় ঐক্য, এনইউজে, এনইউজে তো আসলে সরকার গঠিত একটা দল, মানে যারা হচ্ছে নির্বাসিত সরকার আর কি, তাদের দল। এর সাথে যোগ হয়েছে পিপল ডিফেন্স ফোর্স,
তারপরে হচ্ছে তাদের জাতিগত যে সশস্ত্র গোষ্ঠী ইইউ, ইথনিক আর্মড অর্গানাইজেশন, ইএও, ইথনিক আর্মড অর্গানাইজেশন, তারা মিলে যে একটা প্রতিরোধ জোট গঠন করেছে। এই জোট চীন প্রদেশ, কাচিন প্রদেশ, শান প্রদেশ, মন রাজ্য, কারেন রাজ্য, বিভিন্ন রাজ্য দখল করে নিয়েছে। এবং যদি এই সবগুলো রাজ্যকে একত্রিত করা হয় তখন দেখা যাবে কি দেশের অর্ধেকের বেশি অঞ্চল তারা দখল করছে, আর অর্ধেকের কম অঞ্চল শাসন করতেছে স্টেট কাউন্সিল। তাইলে এই অবস্থাটা আসলে কি করতেছে? এই অবস্থাটা আসলে দিন দিন স্টেট কাউন্সিলের যেই সক্ষমতা সেটাকে আরো পেছনে ফেলে দিচ্ছে, আরো অবস্থা খারাপ করে দিচ্ছে। অন্যদিকে ব্রাদারহুড অ্যালায়েন্স বলতে আমরা কি আরাকান আর্মি এবং এর সাথে অন্যান্য যে দলটা, সেই দলের যে অ্যালায়েন্সটা, এই অ্যালায়েন্সটা আসলে এই মিয়ানমারের অন্যান্য অঞ্চলগুলোতে তাদের কর্তৃত্ব আরো বাড়িয়ে যাচ্ছে। কিন্তু এদেরকে রুখতে এখন চীনের ব্যাপারটা কি? চীনের তো এখানে কি রয়েছে? চীনের মিয়ানমারের দক্ষিণ অঞ্চলটা যদি দেখি, দক্ষিণে একটি বন্দর আছে মিয়ানমারের, সেই বন্দরটা কিন্তু চীনের। আর ইউনান প্রদেশে যে গ্যাস পাইপলাইনের ব্যাপারটা, এটাও কিন্তু চীনের নিয়ন্ত্রণাধীন। এটাকে সুরক্ষিত করার জন্য চীনের কি দরকার? চীনের এই অঞ্চলে আধিপত্য বিস্তার দরকার, এবং চীন কিন্তু তাই করতেছে। চীন শক্ত আধিপত্য নিয়ে আছে কাচিন এবং শানের মতো সীমান্তবর্তী রাজ্যগুলোতে। এমনকি যে MNDAA, সেটা হচ্ছে কি ওই ব্রাদারহুড বললাম না, সেই ব্রাদারহুডের মধ্যে MNDAA আর আরাকান আর্মি আছে। এবং কাচিন যে ইন্ডিপেন্ডেন্স আর্মি, তাদের উপরেও কি নিয়ন্ত্রণ করছে চীন। তো চীন কিন্তু তার দিকটা ঠিকই সামাল দিয়ে রাখছে। যদিও থাইল্যান্ড এবং ভারতের যেই পার্শ্ববর্তী সীমান্ত রাজ্য, সেখানে কিন্তু বেইজিং এর আধিপত্য একটু কম, সেখানে ওই সকল দেশের আধিপত্য একটু বেশি দেখা যায়। আচ্ছা, এবার আসি যে বর্তমানে তাহলে এই অবস্থাটার পরবর্তীতে কি হতে পারে? পরবর্তীতে কি হতে পারে সেই ব্যাপারে দেখা গেছে যে এনইউ যে সরকারটা আছে, মানে এনইউ যে সরকার না, তারা নিজেদেরকে সরকার বলে দাবি করে, লেজিটিমেট সরকার, কিন্তু আসলে আরাকান বাহিনী, সরি, এই জান্তা সরকার সেই পাওয়ারটা তো তাদেরকে দেয় না, তারা নিজেরাই গভর্নমেন্ট চালাচ্ছে। তো এনইউ যে এই সরকার গঠনের সক্ষমতাটা নিয়ে আসলে একটা সন্দিহান আছে, কেননা তাদের নেতৃত্ব দিন দিন অস্পষ্ট আর অস্থায়ী হয়ে উঠছে। অন্যদিকে যে সশস্ত্র বাহিনী গ্রুপগুলা, তারা আরো বেশি কি হয়ে উঠছে, আরো বেশি মানে ফ্রন্ট লাইনে চলে আসতেছে। তো এক্ষেত্রে এই দল দিয়ে সরকার গঠনটা আসলে কতটা যে সম্ভব হবে সেই নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। এবার আসি যে নির্বাচনের ব্যাপারটা। চীন চায় এই অঞ্চলটা আসলে একটা স্থিতিশীল রাজনৈতিক শৃঙ্খলা এবং বৈধতা সৃষ্টি হোক, কেননা এতে তার অনেক স্বার্থ আছে। তো মিয়ানমারে এক ধরনের নির্বাচন দেখতে চায় বলে মনে হচ্ছে চীন তার নিজের স্বার্থে। নির্বাচন হলে কি রাজনৈতিক একটা শৃঙ্খলা ফিরে আসবে। এমন অবস্থায় মিয়ানমারের পরিস্থিতি এবছর একটি কার্যকর সমঝোতা বা সমাপ্তিতে পৌঁছাতে পারে। যদি ওয়াশিংটন তার সমর্থন প্রত্যাহার করে থাকে, তবে দেখা যাবে কি মিয়ানমারের ভবিষ্যৎ বেইজিং এর কাছে নির্ভর করে। আর বেইজিং যেহেতু চায় যে এই অঞ্চলের রাজনীতিরা শৃঙ্খলা আসুক, হয়তোবা আগামীতে একটা নির্বাচন চলে আসবে। এবং সেই নির্বাচনে আসলে অং সান সুচির দল ডেমোক্রেটিক লিগ ফর ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি আসলে কতটা কার্যকর ভূমিকা পালন করবে, সেটা আর কি দেখার অপেক্ষায় আছে। তাহলে যদি পুরো পরিস্থিতিটাকে আমরা সংক্ষেপে একটা সামারি করি, দেখা যাচ্ছে কি একদিকে জান্তা বাহিনীর অবস্থান দুর্বল হচ্ছে, অন্যদিকে বিদ্রোহী গোষ্ঠীগুলো আরো বেশি আগ্রাসী হয়ে যাচ্ছে, অন্যদিকে এনইউ যে দলটা আছে তাদের অবস্থান আসলে টলমলে অবস্থান। চীন চাচ্ছে নির্বাচন হোক, যুক্তরাষ্ট্র তার প্রভাব ছড়িয়ে নিচ্ছে, আর অন্যান্য যে দেশগুলো আছে, যদি জাপানের কথা বলি, তার এদিকে অত বেশি নজর নেই, চীনের নজর এখানে সবচেয়ে বেশি। তো মিয়ানমারের ভবিষ্যৎ তাহলে ডিপেন্ড করতেছে আলটিমেটলি চীনের সিদ্ধান্তের উপরই আর কি। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।